ভারতীয় সংস্কৃতির সাথে তুমি একটা খুব দৃঢ় সংযোগ তুমি কিন্তু অনুভব করবে। অনেক কিছুই একরকম। এক অতি সাধারণ বাঙালি আজকে দাঁড়িয়ে আছে অলিম্পিকের মক্কায়, কিন্তু বলতেই হয় অসাধারণ এক বাঙালি কেশব দত্ত দুবার অলিম্পিক স্বর্ণপদক জয়ী হকি টিমের সদস্য ছিলেন। বাংলার নবজাগরণের বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের কাছে ডিরোজিও লিখে গেছেন গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য অনন্য কবিতা। এখনো কলকাতায় আছে গ্রিক প্যানিওটি পরিবারের স্মরণে বানানো ফাউন্টেন, আর গ্রিসের রাস্তায় রাস্তায় বাঙালির প্রিয় সমস্ত স্ট্রিট ফুড। সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সমী বং ট্রটার, সরাসরি গ্রিস থেকে। আশা করি তোমাদের ভালো লেগেছে গ্রিসের প্রথম পর্ব। অনেকেই বলেছো প্রথম কোনো বাংলা ব্লগে এত ভালো করে এথেন্স দেখানো হয়েছে, এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। আমরা আজকে ঘুরে দেখব আধুনিক বিশ্বের এই ঐতিহ্যের জায়গা প্যানাথেনাইক স্টেডিয়াম। সামনে মূর্তিটি গ্রিক ব্যবসায়ী জর্জিয়াস হ্যাভেরফের, যিনি কিনা অর্থ সাহায্য করেছিলেন এই স্টেডিয়াম পুনরুদ্ধারের কাজে। 1896 সালে অনুষ্ঠিত আধুনিক বিশ্বের প্রথম অলিম্পিক গেমসের স্থান এই স্টেডিয়াম। তবে ইতিহাস তোমাকে নিয়ে যাবে আরও অনেক পেছনে। মূলত 330 খ্রিস্টপূর্বাব্দে এই প্যানাথেনাইক স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। এই জায়গাটি মূলত নির্মিত হয়েছিল দেবী এথেনার উদ্দেশ্যে একটি ধর্মীয় এবং ক্রীড়া উৎসব পালন করবার জন্য, যার নামও ছিল প্যানাথেনাইক গেমস বা প্যানাথেনাইক ক্রীড়া উৎসব। রিভু ট্রফি, রিভুর মাই, রিভু হাঁটতে হাঁটতে মার কাছে চলে আসছে। রিভুর দরকার নেই অলিম্পিকে দৌড়ানোর। ধানি ফার্স্ট। এখানে আমরা না খেলেই জিতে গেছি, কিন্তু জীবন যুদ্ধ এমন, সেখানে কিন্তু এরকম কোনো উপায় নেই। আর এই ফলকগুলি দেখো, 776 খ্রিস্টপূর্বাব্দ, মানে প্রাচীন অলিম্পিক গেমসের সূচনা। গ্রিসের অলিম্পিয়াতে হয়েছিল বিশ্বের প্রথম অলিম্পিক গেমস, আর 776 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টি ঐতিহ্যগতভাবে প্রাচীনতম, মানে প্রথম অলিম্পিক গেমসের সূচনাকে স্বীকৃত করে। এই যে সিট দুটো দেখা যাচ্ছে, এখানে রাজা রানী বসতেন অলিম্পিক খেলার সময়। ওটা খালি পাওয়া যাচ্ছে না, ওটাতে কেউ না কেউ ঠিক বসে পড়ছে। এই যে অলিম্পিকের সিম্বল, ওখানে ইচ্ছে করলে তোমরা গিয়ে ঝুলে বিভিন্নভাবে ফটো তুলতে পারো, কেউ বাধা দেওয়ার নেই এখানে। লোকজন এখানে অলিম্পিকের দৌড়াচ্ছে। অদ্ভুত একটা অনুভূতি, একদম অলিম্পিকের মানে মক্কাতে দাঁড়িয়ে আছি। এখান দিয়েই প্লেয়াররা বোধহয় নেমে ট্র্যাকে যেতেন। গড়াগড়ি রেসে আমি ফার্স্ট হয়েছি, আর শুয়ে থাকার রেসে কৌস্তব ফার্স্ট হয়েছে। আমাদের দ্বারা এটাই হবে। এই স্টেডিয়ামে এই দুটো মূর্তি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এই দিকে যে দাঁড়িয়ে আছে একজন যুবক অ্যাথলিটকে সে রিপ্রেজেন্ট করছে, আর ওনার চোখটা রয়েছে এইদিকে রাজারানীর বসার জায়গার দিকে, কারণ সে একজন অ্যাথলিট এবং সে অবশ্যই প্রশংসার দাবি রাখে, তো সেই উদ্দেশ্যেই হয়তো। দিকের মুখটা বলতে পারো একজন জাজের প্রতীক হিসেবে রয়েছে, যার চোখ দুটো রয়েছে ট্র্যাকের দিকে। 144 খ্রিস্টাব্দে ইংরেজি অক্ষর ইউ আকৃতির এই স্টেডিয়ামটিকে সম্পূর্ণরূপে মার্বেলে পুনর্নির্মাণ করা হয়। না, তখনকারই মনে হচ্ছে জায়গায় জায়গায় লাগানো রয়েছে জল খাওয়ার ব্যবস্থা। পুরো এথেন্স জুড়ে রয়েছে প্রচুর মূর্তি বা মনুমেন্ট, যেগুলো একদমই ছাড়বে না। প্যানাথেনাইক স্টেডিয়ামের বিপরীতে কাঠভাঙার এই মূর্তিটি কায়িক শ্রম, মানে সমাজে শ্রমিকদের অপরিহার্য অবদানকে সম্মান জানায়। প্রচুর বিড়াল চারিদিকে, আর বেশ মোটা সোটা, চেহারা ভালো, কারণ এখানে দোকানগুলোতে না মানে ফ্রেশ মাছ রাখে। এই মূর্তিটি হলো গ্রিসের স্বাধীনতা যুদ্ধের নায়ক জর্জিয়াস কারাইস্কাকিসের। এখন আমরা ঢুকছি শহরের অন্যতম বিখ্যাত আধুনিক ল্যান্ডমার্ক জ্যাপিয়নে। বর্তমানে এই বিল্ডিং তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হলেও এর কিন্তু এক লম্বা ইতিহাস আছে। 1896 সালে যখন অলিম্পিক হয়, এই জায়গাটিকে ব্যবহার করা হয়েছিল ফেন্সিং হল হিসেবে। ফেন্সিং হল মানে একটা বেড়াবেষ্টিত জায়গা, যার ভেতরে স্পোর্টসম্যানরা মানে ক্রীড়াবিদরা বিভিন্ন রকমের অনুশীলন করতে পারবে।
এই জ্যাপিয়েন যার ভাবনা থেকে তৈরি সেই গ্রিক উদ্যোক্তা কনস্ট্যান্টিনোস জাপাসের মূর্তি এটি। আধুনিক বিশ্বের প্রথম অলিম্পিক গেমস ছাড়াও দেশের প্রথম রেডিও সম্প্রচার কেন্দ্র এবং পরবর্তীকালে ইউরোপীয় সম্প্রদায়ে যোগদানের নথি স্বাক্ষর এইরকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কিন্তু এইখানে হয়েছে। এই একটা গার্ডেনে আমি লুকিয়ে লুকিয়ে ঢুকছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম চারিদিকে কমলা লেবু ছড়িয়ে পড়ে রয়েছে, কিন্তু কেউ তুলে খাচ্ছেও না। আমার খুব সুন্দর একটা স্মৃতি আছে ছোটবেলাকার, ভুটানের পাহাড়ে গাছ থেকে কমলা লেবু পেড়ে খাচ্ছি। আর এই দেখো কমলা লেবুর ফুল। আমরা পৌঁছে গিয়েছি এথেন্সের আরেকটি বিখ্যাত ল্যান্ডমার্ক দ্য ন্যাশনাল গার্ডেন বা জাতীয় উদ্যান। 1974 সাল পর্যন্ত কিন্তু এই জায়গাটি রয়্যাল গার্ডেন নামেই পরিচিত ছিল। একটা বিশাল জায়গা জুড়ে এই পাবলিক পার্ক, এবং এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য তোমার লাগবে না। এথেন্স সম্রাট এলিয়াস দ্বারা নির্মিত ভবনের এই অবশেষ দেখতে পারবেন গ্রিক জাতীয় উদ্যানে। রোমান ধ্বংসস্তূপ বা নান্দনিক পরিবেশ, হ্যাঁ এই দুটো ছাড়াও আমাদের কাছে তৃতীয় কারণ ছিল এই জায়গাটিতে যাওয়া। সেটা বুঝতেই পারছো, বাচ্চাদের একটু আনন্দ দেওয়া। তুমি ঘুরতে ঘুরতে বুঝতে পারবে এখানে একটা ছোট্ট চিড়িয়াখানার মতনও পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। পাখি, হাঁস, কচ্ছপ, ময়ূর এরকম বিভিন্ন প্রাণী তুমি দেখতে পারবে। বাচ্চারা তো আনন্দ পাবেই, যারা এই শহরে থাকেন তারাও বোধহয় মাঝে মাঝে এখানে এসে একটু অন্যরকম জীবন বৈচিত্র্যের স্বাদ নেন। কোস্তাব বলছে মানে আমাদের যেহেতু কমলালেবু কিনে খেতে হয়, আমরা কমলালেবুর গাছ দেখে যে আদিক্ষেতা করছি সে বলার নয়। আর এথেন্সের সর্বত্র, সে তুমি রাস্তা বলো, কোনো আবাসিক বলো বা কোনো অফিস বিল্ডিং বা জাতীয় গুরুত্ব আছে এমন জায়গা, সব জায়গা কিন্তু গ্রিসের পতাকা উঠছে। আর এখান থেকে কিন্তু হাঁটা দূরত্বে সিন্টাগামা স্কোয়ার। দেখো রক্ষীরা ফিরছে, এইমাত্র বোধহয় গার্ড চেঞ্জিং এর অনুষ্ঠান শেষ হয়েছে। এথেন্সকে ভালোভাবে জানতে হলে হাতে দিন তিনেক সময় আর এই তথ্যটা ছবি একটা তুলে রাখো। কলকাতা শহরে আমরা যারা প্রচুর ট্রেনে যাতায়াত করেছি আমরা সহজেই বুঝতে পারবো প্ল্যাটফর্মের গায়ে বা প্ল্যাটফর্মের ওপরে এরকম ছোট ছোট স্টল, যেখানে কাগজ, ম্যাগাজিন, খেলনা, স্ন্যাক্স বিক্রি হচ্ছে। আর এই যে এথেন্সের ছাদ খোলা বাস ঘুরিয়ে দেখানোর জন্য পুরো শহরটা, আর ছোট্ট একটা ফুলের দোকান। এথেন্সে তখন পড়ন্ত বিকেল। আমরাও সারাদিনের ঘোরাফেরার পরে এয়ারবিএনবির মুখো হয়েছি, আর তার সাথে দেখছি গ্রিক মানুষেরাও তাদের অফিস থেকে বাড়ি ফিরে যাচ্ছে। খুঁজে পেলাম তিলের নাড়ু, এখানকার একটা খুব প্রসিদ্ধ, রাস্তায় পাওয়া যায়, স্ট্রিট ফুড হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও আমাদের সেই বাদাম ভাজা, ড্রাই ফ্রুটস যেগুলো আমরা নিত্যদিন খাই, এরকম বইয়ের স্টল, খুবই চেনা পরিচিত একটা পরিবেশ যেন তোমার বারবারই মনে হবে। ভালো মাম্মা, ভেরি গুড, খাও। প্রাচীন গ্রিক নাট্যকার ইউরোপেডিস, সোফোক্লিস, এসকিলাস আজও তারা স্মরণীয় তাদের অবদানের জন্য, গ্রিক সাহিত্যে বিশেষ করে মানুষের ট্র্যাজিক বা আবেগময় দিকটা তুলে ধরার জন্য। তোমাদের জানিয়ে রাখি, গ্রিসের থেসালোনিকিতে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর একটা মূর্তি আছে। নাটক, কবিতা, সাহিত্য, স্বাধীনতা এই সমস্ত কিছুতেই কিন্তু বাঙালির সাথে গ্রিকেদের ভীষণ মিল। আমাদের প্রিয় ডিরোজিও এই গ্রিকদের স্বাধীনতা যুদ্ধের সময় লিখেছিলেন অ্যাড্রেস টু দ্য গ্রিকস। আমরা পৌঁছে গেছি প্লাকাতে। দুপুরে আজকে আমাদের ভালো মতো করে খাওয়া হয়নি, আর আমার চ্যাং ব্যাং পর্যায়ক্রমে ঘুমিয়েছে, তাই খাওয়া দাওয়াটাও ওদেরও মোটামুটি হয়েছে। তাই সন্ধে নামতে না নামতেই আমরা পৌঁছে গেছি আমাদের প্রিয় রেস্তোরাঁ এস্তিয়াতে। যে কদিন ছিলাম বেশিরভাগ সময় এখানে খেয়েছি। খাওয়া দাওয়ার কথা তোমাদেরকে একটু আলাদা করে বলতেই হবে, গ্রিক খাওয়া দাওয়া অপূর্ব। অ্যাক্রোপোলিসের অবস্থানের জন্য প্লাকা জেলাটা একেবারেই পর্যটন কেন্দ্রিক, কিন্তু তা সত্ত্বেও যে কটা রেস্তোরাঁতে আমরা খেয়েছি, দুপুরবেলা তোমাদেরকে দেখালাম খাওয়াটা, এখনও দেখাচ্ছি, অসম্ভব ভালো খাবার দাবার। গ্রিক খাওয়া দাওয়া খুব ভালো করে জম্পেশ করে খাবে, খুব কম তেল মশলায় তৈরি রান্না, ওজনও বাড়বে না। হ্যাঁ, কি কি ফ্লেভার আছে বল? আইসক্রিম আর ফ্রোজেন ইয়োগার্ট দুটোই পাওয়া যাচ্ছিল। আমি নিলাম ফ্রোজেন ইয়োগার্ট। ফ্রোজেন ইয়োগার্ট খেতে আমার দুর্দান্ত লেগেছে। আর আজকের মতো তোমাদেরকে জানাচ্ছি শুভরাত্রি। মাম্মা, কেয়ারফুল,
সবাইকে আরো একবার নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি, সরাসরি এথেন্স থেকে। ঘুরতে গেলে নিয়ম ভাঙে, তাই পেটে আজকে মশলা ম্যাগি সঙ্গে গরম গরম দুধ চা। অ্যাসিডিটিকে আজকে আর আটকায় কে। যাই হোক, সকাল সকাল গতকালের মতনই প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। ছেলে আজকে এখনো ঘুমোচ্ছে। প্রাতঃভ্রমণ বলাটা বোধহয় ঠিক হবে না, সকাল 8টা মনে হয় বেজে গেছিলো। আর বেশ চড়া রোদ উঠে গেছে। তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওগুলো কিন্তু করা মার্চের একদম শেষের দিকে, মানে 28, 29 এরকম তারিখে। আর সেই সময় কিন্তু এথেন্সে বেশ গরম পড়ে গিয়েছে, মানে সন্ধেবেলায় একটা হালকা জ্যাকেট হলে পরে ভালো হয়, এরকম টাইপের একটা ওয়েদার তখন ছিল। তোমাদেরকে আগের পর্বে দেখিয়েছি প্লাকার জমজমার জীবন শক্তিতে ভরপুর গলিগুলি, আর এখন দেখাচ্ছি প্লাকার অপেক্ষাকৃত যে শান্ত নীরবতা বজায় রাখা ইনস্টাগ্রামের ছবি তোলার মতো যে গলিগুলি, সেগুলি। ও ধানি ইজ পোজিং, কি সুন্দর একটা রেস্টুরেন্ট। এথেন্সের মতো একটা ব্যস্ত শহর, কিন্তু তার মাঝখানেও তুমি যখন হেঁটে যাচ্ছ পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, তার কারণ এত গাছপালা। আর খুঁজে পেয়েছিলাম এই দোকানটা যেখানে অপেক্ষাকৃত সস্তায় বেশ কিছু জিনিস পেয়েছিলাম। মেয়ের জন্য একটা জামা কিনলাম, আমার নিজের জন্য একটা শার্ট কিনলাম। ঢাকার ভেতরে যে প্রধান জায়গাটা, ওখানে কিন্তু জিনিসপত্রে হাত রাখলেই বুঝতে পারবে দাম ভীষণ বেশি, কিন্তু রেস্তোরাঁর যে খাবার দাবার তার দাম ঠিকঠাক। লুক এট মি, এই জিপকে বের করে থাকে। নাও হাত ধরো, হোল্ড মাই হ্যান্ড। চলো, আমরা এসছি দেখতে রোমান আগোরা। আগোরা একটা প্রাচীন গ্রিক শব্দ, যার অর্থ শহরের কেন্দ্রবিন্দু, বা যেটা আমরা আধুনিক সময় এখন বলি সিটি সেন্টার, যেখানে বাজার হাট বসে এবং সেই সময় যত রকম রাজনৈতিক তর্ক বিতর্ক, বিভিন্ন রকমের চর্চা বা বলতে পারো ধর্মীয় সমাবেশ, সেই সমস্ত কিন্তু এই আগোরাতে হতো। কি সুন্দর ফুলটা, কিন্তু ফুল ছিঁড়তে নেই মাম্মা, ফুল ছিঁড়তে নেই, ফুল গাছেই সুন্দর না। রোমান আগোরার মধ্যে দ্য টাওয়ার অফ দ্য উইন্ডস একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় বলার জন্য, তার কারণ এটা শুধুমাত্র গ্রিকরা কতটা এগিয়ে ছিল বিজ্ঞানে শুধু তার পরিচয় নয়, এটা কিন্তু বিশ্বের প্রথম আবহাওয়া দপ্তর, মানে আলিপুর আবহাওয়া দপ্তর তো অনেক পরে হয়েছে, এটা কিন্তু বিশ্বের প্রথম। রোমান আগোরায় এই অ্যাথেনা আর্চেগেটিসের গেট, এটিও একটি উল্লেখযোগ্য জায়গা, মার্বেল স্তম্ভে সুশোভিত একটি মনোমুগ্ধকর প্রবেশদ্বার। এথেন্সের রোমান আগোরার এই যে সারি সারি কলামগুলো দেখছো, এখানেই মনে হয় বাজার বস্তু। প্রাচীন গ্রিসের বা বিশ্বের প্রথম এই আবহাওয়া দপ্তর তোমাকে কিন্তু একবার হলো কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মনে করিয়ে দেবে। কেন সেটা আর জিজ্ঞেস করবে না নিশ্চয়ই। এখন আমরা দাঁড়িয়ে আছি এথেন্সের প্রথম সরকারি স্কুলের সামনে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দিই একটু স্কুলটা। রোমান আগোরার কাছেই কিন্তু গ্রিকদের প্রাচীন আগোরাও আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর এইরকম ধরনের একটা পরিবেশ পুরো প্লাকা জুড়ে, বাইরে খাওয়ার ব্যবস্থা। আর দেখো এখানে লেখা আছে তাবেপনা। তাবেপনা মানে হচ্ছে খাবারের টেবিল বা যেখানে খাবার দেওয়া হয়। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম প্রচুর ছেলে মেয়ে এখানটায় ঢুকছে, তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম লেখা আছে মিনিস্ট্রি অফ কালচার। ওয়াক 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 মাম্মা। ধানি অনেকক্ষণ ধরেই কোলে ওঠার ফন্দি করছে, তাই আমি যতটা পারছি ওকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এথেন্স ভালোভাবে ঘুরতে গেলে হ্যাঁ 3 দিন যথেষ্টই, তবে একটু আরাম করে ঘুরতে গেলে আমি বলবো হাতে 4টে দিন অবশ্যই রাখবে। স্লাশ বলতে চাইছিল, স্লাশ হচ্ছে ওই বরফ দিয়ে যেটা আমরা গোলা বলি আর কি আমাদের ভারতবর্ষে, সেই রকম জিনিস। আর এই জলপাই বা অলিভ অয়েল, যেটা গ্রীষ্মে ভীষণ রকমভাবে জনপ্রিয়।
আজকে আমরা বেরিয়ে পড়েছি কয়েকটি জায়গা দেখার জন্য। তার মধ্যে প্রথম এই ভোলিয়াগমেনি লেক, যেটা একটা ডুবে যাওয়া গুহার উপরে অবস্থিত এবং এর একটি বিশেষ তাৎপর্য হচ্ছে সারা বছর ধরে জলের তাপমাত্রা থাকে 24 থেকে 29 ডিগ্রি, কারণ এখানে একটি প্রাকৃতিক উষ্ণ ঝর্ণা রয়েছে। শুনলাম ত্বকের বিভিন্ন সমস্যার উপশমের জন্য নাকি এই জায়গাটির নাম আছে। সত্যি মিথ্যে বলতে পারবো না। মামা কি খাচ্ছ মামা? আইসক্রিম। টেম্পল অফ পোসাইডন। এজিয়ান সাগরের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছেই গিয়েছি পোসাইডন মন্দিরের একদম কাছে। আমাদের বেশ ভালো খিদে পেয়ে গিয়েছিল। চিকেন জাইরস, যেটা আমরা প্রায়ই খাচ্ছি, এটা এত ভালো লেগেছে কারণ বাচ্চারাও খুব ভালো খাচ্ছে। আর তার সঙ্গে গ্রিল চিকেন, আর এখানে তো জানোই আলুর যে ফ্রাই, এটা মোটামুটি সব খাবারের সঙ্গে দেওয়া হয়। তো বাচ্চারা খুব ভালো মতো খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম টেম্পল অফ পোসাইডনের দিকে। বলার অপেক্ষা রাখে না, সমুদ্র দেবতা পোসাইডনকে উৎসর্গ করা এই মন্দিরটি, মানে পোসাইডন মন্দির, গ্রিসের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। দেখে বুঝতে পারছো একটু উঁচু পাহাড়ের ওপরে এটা অবস্থিত, যেটা তোমাকে হাইকিং করে উঠতে হবে। আর সেখানে উঠলে পরে তুমি একে তো পাচ্ছ এজিয়ান সাগর, তার ওপর যদি তুমি মোটামুটি সময়টাকে সূর্যাস্তের দিকে নিয়ে যেতে পারো, তাহলে একটা অদ্ভুত অভিজ্ঞতা তুমি সঞ্চয় করে আসতে পারবে। কথিত আছে প্রাচীনকালে সমুদ্রযাত্রীরা এই মন্দিরে এসে পোসাইডনের আশীর্বাদ নিয়ে যেত, যাতে তাদের সমুদ্রযাত্রা নিরাপদে সম্পূর্ণ হয়। 1, 2 and 3. Byron. এই স্কয়ার যে পিলারটা দেখছো, তার ওপরে নাকি বায়রন নিজের নাম লিখে রেখে গেছিলেন, আর পোসাইডনের এই অদ্ভুত সূর্যাস্তের সৌন্দর্যকে বেঁধে দিয়ে গেছেন নিজের কবিতার মধ্যে। প্লেস মি অ্যাট সনিয়ামস মার্বেল স্টিপ when nothing save the waves and I may hear our mutual murmurs sweep. চারিদিকের প্রাকৃতিক দৃশ্য, বায়রনের কবিতা, সব মিলিয়ে তোমাকে এক অনন্য অনুভূতি দেবে। আমরা ভাবলাম একটা কোনো সি বিচে একটু দাঁড়াবো। আজকে আমাদের গাড়ির ড্রাইভার ম্যাডাম যিনি ছিলেন, উনি আমাদের একটা কথা বললেন, ওয়ান্স ইউ কাম টু গ্রিস ইউ আর গ্রিক, মানে আপনি একবার গ্রিসে আসলে আপনি গ্রিক। এর অর্থ গ্রিকেরা এতটাই সাদর অভ্যর্থনা জানায় আমাদেরকে, যারা বাড়ি থেকে আমরা যাই, যে আমরা আস্তে আস্তে তাদেরই একটা অংশ হয়ে উঠি। টেস্ট করে ফেলতে তাড়াতাড়ি করে। আজকে ডিনারের আগে আমরা স্ন্যাক্সে খাচ্ছি জুস। এটা সিনামন পাউডার দিয়ে দিয়েছে, ব্যাস দুর্দান্ত। এটা সত্যি মানে গ্রিকের স্পেশালি মনে হচ্ছে। এই মনাস্তেরাকি স্কয়ার বা চত্বর কিন্তু এথেন্সের একটি গুরুত্বপূর্ণ স্থান। শুধু পর্যটনের দিক থেকে দেখলে পরে হবে না, এখানে স্থানীয় মানুষদের যে সংযোগ আছে জায়গাটির সাথে, সেটা ইতিহাস বা সংস্কৃতির সূত্রে বলুন বা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বলুন। দেখে ভালো লাগলো যে এখানে মেট্রোকে মেট্রোই বলে, কারণ ইংল্যান্ডে কিন্তু ট্রামকে মেট্রো বলা হয়। ট্রামকে ট্রাম বললে কিন্তু লোকজন রেগে যাবে। আর এই হচ্ছে মনাস্তেরিকি স্কয়ারের মেট্রো স্টেশন। এই শহরের যে কোনো জায়গা থেকে অ্যাক্রোপলিসের ভিউ পাওয়া যায়। হাউ মাচ কোকোনাট? €1. And this is €5. one piece €1, right? Yes. Give me one piece, sir. Which one? This coconut. Come on. এই হার্ড রক ক্যাফে কিন্তু তুমি ইউরোপের বিভিন্ন দেশে পাবে, এমনকি এয়ারপোর্টেও পাবে।
এই পুরো চত্বরটা দেখে মনে হচ্ছে না যে ধর্মতলায় চলে এসেছি, এটা কিন্তু একদম এখানকার লোকাল মানুষদের ধর্মতলা। এই জায়গাটা যতদূর সম্ভব মনে হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিক অ্যাগোরা, মানে অ্যাথেন্সের যে অ্যাগোরা তার একটা অংশ। আর এর ভেতরে কিন্তু আছে সক্রেটিস এবং কনফুসিয়াসের মূর্তি। যে জায়গাটি বিশেষ করে দেখতে যাচ্ছ তার প্রবেশপত্র অবশ্যই আগে থেকে করে নেবে। যেমন এখানে আসবে অ্যাক্রোপোলিস দেখতে, তাই তার প্রবেশপত্র এখানে আসার আগেই করে নেবে। আর সেই অ্যাক্রোপোলিসের টিকিটের মধ্যেই কিন্তু আরও অনেকগুলি জায়গা, যেমন গ্রিক আগোরা, রোমান আগোরা, অ্যারিস্টটল যেখানে ছাত্রদেরকে পড়াতেন, সেই সমস্ত জায়গা তুমি দেখতে পারবে। এই দেখো কাজু, কিশমিশ, আলমন্ড, আরও বিভিন্ন ধরনের বাদাম, যেগুলো স্ট্রিট ফুড হিসেবে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এটা দারুণ খেতে, এটা খেয়েছিস কি কখনো? এটা খেয়ে দেখ একবার। স্থানীয় ভাষায় একে কাশতানা বলা হয়। এটা এক ধরনের নাট বা বাদাম, খেতে কিন্তু দুর্দান্ত। যেমন গ্রিসের খাবার তেমন এখানকার মানুষ, এনাদের সাদর অভ্যর্থনা চিরকাল মনে থাকবে। এথেন্সে এসে যেগুলি পরিষ্কার হলো, অলিম্পিয়া হলো একটা জায়গার নাম যেখানে প্রথম অলিম্পিক গেমস হয়েছে। অলিম্পাস হলো গ্রিক মিথোলজি অনুসারে দেবতাদের বাসস্থান, আর অলিম্পিয়ান হলো দেবতাদের দেবতা জিউসের বাসস্থান। একটা শহর যদি পায়ে হেঁটে ঘোরো তবেই কিন্তু তুমি সেই শহরের ভেতরে, মানে মানুষের মধ্যে মিশতে পারবে, আর সেটাই এখন আমি উপভোগ করছি। ভারতীয় সংস্কৃতির সাথে তুমি একটা খুব দৃঢ় সংযোগ তুমি কিন্তু অনুভব করবে। অনেক কিছুই একরকম, স্বামী স্ত্রী অফিসের পরে ভুট্টা খেতে খেতে বাড়ি যাচ্ছে। সেদিন ঘোরাঘুরি করে রাত্রেবেলায় ফিরতে এত দেরি হয়ে যায় যে এসে দেখি জমজমাট প্লাকা পুরো স্তব্ধ। এস্তিয়া আমাদের নিরাশ করেনি, দিয়ে দিয়েছে রাতের খাওয়ার পার্সেল করে। আর বাইরনের পরে যদি কেউ গ্রিসের প্রেমে প্রচণ্ড পড়ে থাকে সেটা হচ্ছে আমি।